বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা 2 দিন ধরে 20তম জাতীয় রিনিউয়েবল এনার্জি অ্যান্ড গ্রিন এক্সপো, যেটার ভার্চুয়াল কনফারেন্স হিসেবে এবছরের টাইটেল সাস্টেনেবল এনার্জি ফর ক্লাইমেট অ্যাকশন বাংলাদেশ পার্সপেক্টিভ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক্স। আমরা গত 2 দিন ধরে বেশ কয়েকটি আলোচনার মাধ্যমে আজ বিভিন্ন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনেছি। আজকে আমরা এই পর্যায়ে এই অধিবেশন এবং সমাপনী অনুষ্ঠান এবং এই কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করব। আজকের এই ভার্চুয়াল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব নাহিম রাজ্জাক এমপি, কান্ট্রি হেড ক্লাইমেট পার্লামেন্ট। উপস্থিত রয়েছেন ডক্টর AKM সাইফুল মজিদ, চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক এবং ভাইস চেয়ারম্যান গ্রিনটেক ফাউন্ডেশন। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট জনাব NKA মুবিন FCA। আমাদের সাথে উপস্থিত আছেন সোলার মিনি গ্রিড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান, এবং উপস্থিত রয়েছেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব অরুণ কুমার। এছাড়াও আমাদের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন চেয়ারম্যান ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ মিস্টার অরুণ কর্মকার। এছাড়াও আমাদের এই সেশনের সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার। আমরা এই সেশনের উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জির সম্মানিত পরিচালক এবং গ্রিনটেক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর সাইফুল হক স্যারকে। আজকের এই সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর সাইফুল হক, ডাইরেক্টর ইনস্টিটিউট অফ এনার্জি, ইউনিভার্সিটি অফ ঢাকা। মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি অফ ঢাকা। মাননীয় প্রধান অতিথি জনাব নসরুল হামিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংযুক্ত বিশিষ্ট আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত 20তম জাতীয় নবায়নযোগ্য সম্মেলন এবং গ্রিন এক্সপোর সমাপনী দিনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এই 2 দিনের কয়েকটি সেশনে অনেক মূল্যবান বক্তব্য বিশেষজ্ঞ থেকে জানতে পেরেছি। এই ব্যাপারে আমাদের যা যা প্রাপ্ত জ্ঞান তা আমরা লিপিবদ্ধ করে সরকারের কাছে পাঠানোর জন্য ব্যবস্থা নিব, এবং এই উল্লেখযোগ্য যে দিক নির্দেশনাগুলি আসলো এটা আমাদের সকলের জন্যই খুব একটা কার্যকর এবং ভালো একটা অবস্থানে আমাদেরকে পৌঁছে দেবে। আপনারা জানেন যে এই আলোচনার মাধ্যমে নবায়নযোগ্য শক্তির দেশের অনেক ব্যবহার এবং তার অপরচুনিটির অনেক দিক, নতুন নতুন দিকগুলি এখন দৃশ্যমান, এবং আমরা দেখছি যে আসলে এটার অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু এই ব্যাপারটাকে ঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে হলে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের দক্ষ এবং প্রশিক্ষিত জনবল দরকার। তার কারণ হলো স্থাপিত সোলার এনার্জির সিস্টেমগুলিকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা, তার অপারেশন এবং তার মেইনটেন্যান্সগুলি তাহলে ঠিকমতো করা যাবে এবং মনিটরিং করা যাবে। আমরা একদিকে নতুন নতুন প্ল্যান স্থাপন করলাম, অন্যদিকে একটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের সুফল আসবে না। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের খুব লম্বা লম্বা জাম্প না দিয়ে একটু ধীরে ধীরে সক্ষমতা তৈরি করে আস্তে আস্তে আগানো দরকার।
বিশেষজ্ঞদের থেকে আমি এ পর্যন্ত যা জানলাম আমার তাই মনে হয় যে এগুলি আমাদের এইভাবে করা দরকার এবং সব দিকে আস্তে আস্তে আগাতে হবে। এখানে একটা উল্লেখ্য বিষয় যে আমাদের দেশীয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে, যেন বিদেশি প্রতিষ্ঠান বিদেশি বিশেষজ্ঞদের উপরে আমাদের নির্ভরশীলতা কমে যায়। কারণ এরকম প্যান্ডেমিক সিচুয়েশন হলে তখন কিন্তু আমরা অনেক সময় আইসোলেটেড হয়ে পড়ি, তখন নিজেদের সক্ষমতা দিয়ে চালাতে হচ্ছে। এখন দেখেন আমাদের দেশের কি অবস্থা। তো এই ব্যাপারে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হবে। এই সকল বিষয়কে সামনে রেখে আমরা শক্তি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন থেকে কাজ করে যাচ্ছি, যেমন জনশক্তি তৈরি, প্রশিক্ষণ, তারপর রিনিউয়েবল এনার্জি বিষয়ে বিভিন্ন ডিভাইসের টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল, এগুলির কার্যকারিতা আমরা দেখি এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সাহায্য সহযোগিতা করে আসছি। এবং আমরা একই সাথে স্বল্প মূল্যে প্রযুক্তির উন্নয়ন এবং প্রযুক্তির স্থানীয় অ্যাডাপ্টেশন এইসব কাজগুলিও করে থাকি। আমি মনে করি আমাদের দেশের বিভিন্ন সেক্টরে অনেক ক্ষেত্রে অনেক টাকা অপচয় হয়। সেই অপচয়গুলি যদি আমরা কমিয়ে রিনিউয়েবল সেক্টরে ঠিকমতো এখানে ইনভেস্ট করি, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী অনেক লাভ হবে সব ক্ষেত্রে এবং দেশের জিডিপিতেও এটা একটা ভালো একটা গ্রোথ আনতে পারবে। সেদিকে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। এবং এই জন্য আমি মনে করি যে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে কনস্ট্রাকটিভ কন্ট্রিবিউশনগুলি আমরা পেয়েছি, সেগুলি থেকে আমাদের নীতি নির্ধারকরা ঠিকমতো অনুধাবন করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এখানে আমি আবার উল্লেখ করতে চাই, এই যে সম্মেলনটা আমরা করলাম ভার্চুয়াল, এটা নতুন, এটা আমাদের জন্য এবং গ্রিন টেক ফাউন্ডেশনের জন্য দুজনের জন্যই বেশ কষ্ট ছিল, কিন্তু গ্রিন টেক ফাউন্ডেশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ল্যাবগুলিকে আমাদেরকে আরো আধুনিকায়ন করতে হবে, আমাদের কোর্সগুলিকেও পুনর্বিন্যাস করতে হবে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা আছেন তারা এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, যেন আমরা একজোটে কাজ করতে পারি। যদি ফান্ডিং না হয় তাহলে রিসার্চ করা সম্ভব হবে না এবং ডেভেলপমেন্টও হবে না। এই ব্যাপারে সকলের থেকে আমি সাহায্য সহযোগিতা কামনা করছি। সর্বশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকলের নিরাপদ সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতেও যেন আরো ভালোভাবে এটা করতে পারি আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে উদ্বোধনী বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মিস্টার অরুণ কুমার কর্মকার। আমি এ পর্যায়ে মিস্টার অরুণ কুমার কর্মকার কে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাননীয় প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নাসরুল হামিদ, বিশেষ অতিথিবৃন্দ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবছর একটা বিশেষ পরিস্থিতির মধ্যে ভিন্ন পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি যে কোনো বিশেষ পরিস্থিতি মানুষের সামনে নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমি নিশ্চিত যে কোভিড-19 জনিত পরিস্থিতি আমাদের সামনে এরকম নতুন কোনো কিছু নিয়ে আসবে। পরিবেশ সংরক্ষণ ও নির্মল জলবায়ুর সঙ্গে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের একটা বিরোধাত্মক সম্পর্ক চিরকালীন। চলমান করোনাকালে এটা সারা বিশ্ববাসীর কাছে আরো স্পষ্ট হয়েছে। এই সময়ে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত সীমিত হয়ে আসায় বিদ্যুতের চাহিদা ও তার সাথে সঙ্গতি রেখে উৎপাদন অনেকটাই কমে এসেছে। ফলে এই সময়ে পরিবেশ বান্ধব বিভিন্ন সূচকের লক্ষণীয় উন্নতি হয়েছে। এটা শুধু বাংলাদেশের চিত্র নয়, সারা পৃথিবীর। অবশ্য পরিবেশের এই উন্নয়ন শুধু বিদ্যুতের জন্য নয়, এর সঙ্গে অন্যান্য বিষয়ও জড়িত আছে। তবুও সাধারণভাবে আমরা একথা বলতে পারি যে করোনাকালের মতো কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া স্বাভাবিক সময়েও পরিবেশ ও জলবায়ু বান্ধব টেকসই জ্বালানি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। যদি আমরা প্রয়োজন অনুযায়ী এই জ্বালানির সংস্থান করতে পারি, তাহলে স্বাভাবিক সময়েও আমাদের পরিবেশ ও জলবায়ু করোনাকালের মতোই নির্মল রাখা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো ওই যদিটুকুনি। যদি আমরা প্রয়োজন অনুযায়ী এই
নবায়নযোগ্য জ্বালানির সংস্থান করতে পারি। গবেষকেরা বলছেন পৃথিবীতে নবায়নযোগ্য জ্বালানির উৎস সারা পৃথিবীর মানুষের প্রয়োজন মেটাতে পারে। বাংলাদেশেও 2050 সাল নাগাদ সবটুকু প্রয়োজনীয় বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়া সম্ভব বলেও শোনা যায়। তবে নবায়নযোগ্য জ্বালানির উৎসগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বিদ্যমান। যেমন প্রযুক্তিগত উন্নয়নের প্রশ্ন আছে, বিপুল বিনিয়োগের প্রশ্ন আছে, জীবাশ্ম জ্বালানি লবির সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের একটা বিষয় আছে, সরকারি নীতির আনুকূল্য লাভ সেটা একটা বড় বিষয়, বেসরকারি খাতের উদ্যোক্তাদের আকৃষ্ট করা এবং সেজন্য তাদের বিশেষ সুযোগ দেওয়া, এসবই এই খাতের উন্নয়নের জন্য প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রে এইটা যথেষ্ট পরিমাণে নাই। তবে নবায়নযোগ্য জ্বালানি যেহেতু সুস্থ ও সবুজ পৃথিবীর ভবিষ্যৎ এবং জীবাশ্ম জ্বালানির উৎস যেহেতু অসীম নয়, সেহেতু কোনো বাধার সামনেই থেমে থাকলে চলবে না। আসলে থেমে নেইও, সারা পৃথিবী এগিয়ে চলেছে নবায়নযোগ্য জ্বালানির সংস্থানের লক্ষ্যে। আমরাও চলেছি, তবে আমাদের অগ্রগতি কম একমাত্র সোলার হোম সিস্টেম ছাড়া। আমাদের উৎসও অনেকটাই সীমিত, জায়গার অভাব আমাদের আরেকটি বড় সমস্যা। তবে রুফটপ সোলার সিস্টেম জায়গার সমস্যার অনেকটাই সমাধান দিতে পারে। সে কাজও শুরু হয়েছে, নেট মিটারিং সিস্টেম চালু করা হয়েছে, সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রণোদনা দেওয়ারও নীতি নিয়েছে। ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন হলে আমাদের দেশও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত এগিয়ে যেতে পারবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার বাতাবরণ সৃষ্টি হলে সারা পৃথিবী একসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রাকৃতিক উৎসগুলো ব্যবহার করতে পারবে বলে বিজ্ঞানী এবং গবেষকেরা মনে করেন। তখন হয়তো সাহারা, গভীর মতো বড় বড় মরুভূমিতে সৌর বিদ্যুতের প্যানেল বসবে, পৃথিবীর 2 গোলার্ধ ভাগাভাগি করে 24 ঘন্টায় সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। একইভাবে উৎপাদিত হবে বায়ুভিত্তিক ও জলবিদ্যুৎ। পৃথিবীর যেখানে যে উৎস আছে সব উৎসগুলো ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ সারা পৃথিবীর মানুষের জন্য বিতরণ করা হবে এক অভিন্ন ব্যবস্থার মাধ্যমে। আজ হয়তো এটা স্বপ্নের মতো মনে হতে পারে, কিন্তু সারা পৃথিবী যে পথে চলেছে তাই হতে পারে এই স্বপ্ন পূরণের পাথেয়। তখন হয়তো সত্যি সত্যি পৃথিবীটা পরিণত হবে এক গ্লোবাল ভিলেজে, এবং আমরা জীবাশ্ম জ্বালানি থেকে যে দূষণের জাতাকলে নিষ্পেষিত সমগ্র মানব সমাজ, সেখান থেকে আমাদের মুক্তি ঘটতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার অরুণ কর্মকার আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট সোলার মিনি গ্রিড অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান, আপনাকে আপনার বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সাস্টেনেবল এনার্জি ফর ক্লাইমেট অ্যাকশন শিরোনামে ইনস্টিটিউট অফ এনার্জি, ইউনিভার্সিটি অফ ঢাকা এবং গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আখতারুজ্জামান, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ ঢাকা, মাননীয় অধ্যক্ষ প্রধান অতিথি মিস্টার নসরুল হামিদ এমপি, State Minister for Power, Energy and Mineral Resources. Special guest Mr. Naeem Razzaq MP, Country Head, Climate Parliament. Special guest Dr. A.K.M. Saiful Majid, Professor IVA, University of Dhaka, Chairman Grameen Bank and Vice Chairman Green Tech Foundation Bangladesh. দেশের নবায়নযোগ্য শক্তি সমূহের মধ্যে প্রধানত হাইড্রো পাওয়ার, উইন্ড পাওয়ার এবং সোলার পাওয়ার থেকে বিদ্যুৎ প্রধানত আমরা বিদ্যুৎ পাচ্ছি। সোলার পাওয়ারের মধ্যে অবকাঠামো ভেদে সোলার হোম সিস্টেম, সোলার পাম্প, সোলার রুফটপ, সোলার মিনি গ্রিড, সোলার গ্রিডের মাধ্যমে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং আমরা আমাদের দেশে ব্যবহার করছি। নবায়নযোগ্য শক্তি বিকাশ এবং উন্নয়নে 2008 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরিত বিধিমালা পরিণত হয় এবং টেকসই উন্নয়ন ও দ্রুত বিকাশের লক্ষ্যে 2012 সালে সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি
ডেভেলপমেন্ট সেডা গঠিত হয়। বিধিমালার প্রণয়নে 12 বছর অতিক্রান্তে সৌরবিদ্যুতের প্রচুর বিকাশ হলেও যথাযথ টেকসই হয়েছে খুবই অপ্রতুল। বাংলাদেশ বৃষ্টিবহুল দেশ, ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্নে বছরের প্রায় অর্ধেক সময় এতদ অঞ্চলে যথাযথ পরিমাণ সূর্যের আলো পতিত হয় না। তাছাড়াও সোলার প্যানেল স্থাপনে ফিক্সড স্ট্রাকচার ব্যবস্থায় প্যানেলের উপরে সূর্যের আলো পৃথিবীর ঘূর্ণয়নে প্রতিনিয়ত বিভিন্ন কৌণিক পজিশন সৃষ্টি হয়। সূর্যের আলো তাপের তারতম্যে প্যানেলের উপর পরিবর্তিত রেডিয়েশন প্যানেলের ধাতুকে ইরিটেশন তারতম্যের কারণে ইলেকট্রন প্রবাহ কম বেশি হয়, যা পৃথিবীর গড় আহরণের হারের চেয়ে বাংলাদেশের বৃষ্টিবহুল অঞ্চলে গড় কিলোওয়াট আওয়ার আহরণ অনেক কম। প্যানেল থেকে বিদ্যুৎ আহরণের পরিমাণের উপর সৌরবিদ্যুতের প্রকল্প স্থাপনের বিনিয়োগ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফেরত পাইতে কোনো কোনো ক্ষেত্রে 13-14 বছর সময় অতিবাহিত হয় এবং হবে। এ বিষয়ে ব্যাপক গবেষণা, পাইলটিং এবং প্রকল্পে বাস্তব ভিত্তিক বিভিন্ন বিষয়ে স্টাডি এবং এর রেটিং, এর সঠিক উৎপাদন বৃষ্টিতে এবং কুয়াশায় এবং মেঘাচ্ছন্ন কি পরিমাণ এটা বছরব্যাপী নির্ণয় করা প্রয়োজন। এইটা যদি আমরা নির্ণয় করতে না পারি, কখনোই আমাদের প্রজেক্ট সাকসেসফুল হবে না। কোনো প্রজেক্টেই বিনিয়োগ ফেরত যথাযথ সময়ে আসবে না। এবং এই যথাসময়ে না আসার কারণেই বিনিয়োগ যদি ফেরত না আসে, কোনো বিনিয়োগকারী এই সেক্টরে সহসা বিনিয়োগ করবে না। সেই লক্ষ্যে সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে মেগাওয়াট রেঞ্জের থেকে আমরা প্রতিদিন কয় ঘন্টা গড় বিদ্যুৎ পাচ্ছি, মাসিক কততে পাচ্ছি, বাৎসরিক কততে পাচ্ছি, এটা নির্ণয় করা প্রয়োজন। একই সাথে রুফটপে আমরা কত পাচ্ছি, কারণ রুফটপের অ্যাঙ্গেল কম, এটা আমাদের বিবেচনায় আনতে হবে। পরবর্তীতে সোলার মিনি গ্রিডের সেখানে উৎপাদনের পাশাপাশি ব্যাটারি এবং আদার সিস্টেম লস অনেক বেশি, সেটাও বিবেচনা আনতে হবে। সোলার হোম সিস্টেম, সেখানে আলো এবং ছোট ফ্যান চললেও 1-1.5 বছরের বেশি ব্যাটারি টেকসই হয় না, এখানেও এটাকেও বিবেচনায় আনতে হবে। আমরা এই মুহূর্তে যদি নবায়নযোগ্য শক্তির বিশেষ করে সোলার এর প্রকল্পগুলোকে আমরা কনসিডার করি বা আমরা এটাকে রিসার্চ করতে চাই, এই ডাটাবেজ নিয়ে আমাদের কাজ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমি বলতে চাই সেটার দেখেন এই বিদ্যুতের ক্ষেত্রে অ্যাঙ্গেল বা প্যানেল স্থাপনের কৌণিক বিষয়টা খুব জরুরি। যত পারফেক্ট কৌণিকে থাকবে তত এখান থেকে আমরা কিলোওয়াট আওয়ার বেশি পাবো। আমরা আজ কি দেখি, আজকে ঢাকা শহরে বিল্ডিং এর উপরে তাকাইলেই কিন্তু একটা সোলার প্যানেল দেখি, কিন্তু এটাও দেখি যে প্যানেলের কোনোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে রয়েছে, কোনোটা 70 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কোনোটা 50 ডিগ্রি আছে, আবার কোনোটা দেখা যায় 0 ডিগ্রি আছে, সমান তালে আছে। বিভিন্ন টিনের ঘরের চালেও দেখা যায় যে 0 ডিগ্রি আছে। এই ডিগ্রি যদি সঠিক না থাকে আমরা এখান থেকে বিদ্যুৎ পাবো না। তো এই যে রিসার্চ, এই রিসার্চ না করলে আমরা এটা সহসা বুঝতে পারবো না, বোঝাইতেও পারবো না। আমি আশ্চর্যের বিষয়ে এখানে বলতে বাধ্য হচ্ছি, আমি 8 বছর হলো সেডার সৃষ্টি হলেও আমরা বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে
এই ডিগ্রি নিয়ে আলোচনা করেছি, কিন্তু ওনারা একটা চিঠি কোথাও লেখেন নাই কোনো ডিপার্টমেন্টে অথবা কোনো কোম্পানিতে যে কত ডিগ্রি কোথায় কোন এলাকায় স্থাপন করা জরুরি। ডিগ্রিটা স্থাপনই শুধু না, এটাকে সংরক্ষণ করতে হবে যাতে ওই সংশ্লিষ্ট এলাকায় এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সবচেয়ে বেশি ভালো বিদ্যুৎ পাবো। যেমন আমাদের দেশে শীতকালে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি পাই, কিন্তু বছরের শীতকাল মাত্র 3 মাস বা ম্যাক্সিমাম 3.5 মাস। অন্যান্য সময় 8.5 মাস বা 9 মাস আমাদের গ্রীষ্মকাল, সেখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বেশি পাই। সুতরাং যেহেতু ফিক্সড স্থাপনা, আমরা একটা স্ট্রাকচারের সাথে আমাদের টেকসই পদ্ধতিতে আমরা প্যানেল ফিট করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় বছরের বেশিরভাগ সময় যেহেতু 9 মাস, সেহেতু 15 ডিগ্রিতে যদি আমরা স্থাপন করি তাহলে আমরা ভালো বিদ্যুৎ পাবো। এই বিষয়টা আমি আমার যেহেতু মিনি গ্রিড আছে, 3টে মিনি গ্রিড আছে আমার, আজকের এই সম্মানিত আমাদের এমপি সাহেব এখানে উপস্থিত, ওনার এলাকায় আমার 2টো মিনি গ্রিড আছে। এই মিনি গ্রিডের যে শরীয়তপুরে একটি, ভেদরগঞ্জ এবং একটি নড়িয়া নওপা, উনি নিশ্চয়ই শুনেছেন যেখানে 2টো ওই সোলার মিনি গ্রিডের বিদ্যুতের মাধ্যমে ওই এলাকার মানুষ শুধু আলো এবং ফ্যানের মধ্যে নাই, তারা ফ্রিজ আছে, ওয়ার্কশপ আছে, বরফ কল আছে, বিভিন্ন সমিল আছে এবং ইরিগেশন আছে, বিভিন্ন মাধ্যমে তারা এখানে ব্যবহার করছে, সময় এলাকা ডেভেলপ হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আর তাছাড়া আরেকটা অসুবিধা আছে, যদি আমাদের পূর্ব পশ্চিম হয়, উত্তর দক্ষিণ হয় যদি আমার শেডের অবস্থান, তাহলে উত্তর দক্ষিণ হলে আমার পূর্ব দিক থেকে যদি পূর্ব দিকে সূর্য উঠলে পশ্চিম দিকের যে চালটা আছে সেই চাল 11-10টার আগে আর বিদ্যুৎ পাই না। তো ফলে সেখানেও একটা লস আছে সব, এবং সেখানে আমাদের যে 15 ডিগ্রি অ্যাঙ্গেল, সেখানে অ্যাঙ্গেল -15 ডিগ্রি হয়ে যায়। -15 ডিগ্রির পরিবর্তে যেহেতু ওই শেড থাকে 7-8 ডিগ্রিতে, -7-8 ডিগ্রিতে হয়ে যায়। যে কারণে এখানে আমরা 3-এর এভারেজ 3-এর উপরে আমরা এখানে পাই না। যেমন ইয়েতে পাই 3.3 স্থলে আমরা সঠিক সেলেবল ইউনিট আমরা দেখাইতে পারি 3.1, এটা গ্রিডের ক্ষেত্রে। আর রুফটপের ক্ষেত্রে 3 ম্যাক্সিমাম আমরা পাই, সেখানেও সেল পয়েন্ট আমরা পাই 2.9 আওয়ার্স পার ডে, 2.9 আওয়ার্স পার ডে। আর মিনি গ্রিডের এখানে মজার বিষয়, মিনি গ্রিডে যদিও আমরা অ্যাঙ্গেলটা সঠিকভাবে আমরা করি, সেক্ষেত্রে আমরা 3.3 পেলেও, 3.3 আমরা এখান থেকে পেলেও আমাদের ব্যাটারি লস এবং সিস্টেম লস, এবং আমাদের মিটারিং পয়েন্ট হলো কনজিউমারের ডোর টু ডোরে, যে মিটারিং পয়েন্টে আমাদের যে সেলেবল ইউনিট, এই সেখান থেকে বিতরণ লাইনের একটা লস আছে, কারিগরি লস, এবং আরেকটা লস আছে আমাদের চার্জিং পয়েন্টে। চার্জিং এ আমাদের 70 ডিগ্রি টেম্পারেচার এখানে উৎপন্ন হয়, এই চার্জিং পয়েন্টে সেখানে আমাদের 3.3 স্থলে আমরা সেল করতে পারি 2.8 আওয়ার্স পার ডে। তো সেক্ষেত্রে এই যে অ্যাসেসমেন্টটা, আজকে 10 বছর হলো প্রথম আমরা সন্দ্বীপে মিনিগ্রেড করেছি, আমরা কিন্তু সেটা অ্যাসেসমেন্ট করিনি। পরবর্তীতে আমার মন পুরা মিনিগ্রেডের বয়স হয়েছে 5 বছর, সেটাকেও অ্যাসেসমেন্ট করা হয়নি। আমরা যদি এটার প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারতাম, যদিও আমি আমার অ্যাসেসমেন্ট করে আমি সেটা সব বিভিন্ন জায়গায় দিয়েছি, ওরা সেটাকে আমি বলেছি এটা আরো ভালোভাবে আপনাদের রিসার্চ টিম নিয়ে সেখানে যদি যাওয়া যেত এবং ওরা যদি অ্যাসেসমেন্ট করতেন, তাহলে আজকে হয়তো আমরা এই বিষয় নিয়ে এখানে এতটা আলোচনা করতাম না। কিন্তু আলোচনা করার প্রয়োজন এই কারণেই হয়েছে যে 4.5 আওয়ার্স পার ডে ধরে আমাদের এখানে ডিজাইন করা হয়েছে, সেইখানে আমরা পাই 2.8 এনার্জি। আমরা আরো প্রসার ঘটাইতে পারবো যদি কিনা একদিনের একটি ওয়ার্কশপ করেন। সেই ওয়ার্কশপে আমি মনে করি বাংলাদেশের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, আমি প্রত্যেকটা সেক্টরে মাননীয় মন্ত্রী আপনাকে অবহিত করতে চাই, প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশে প্রচুর দক্ষ এবং অভিজ্ঞ জ্ঞান সম্পূর্ণ লোক আছে বিদ্যমান প্রত্যেকটা সেক্টরে। আমি বিভিন্ন জায়গায় আপনি দেখছি, না হলে সরকারি বেসরকারি পর্যায়ে আমরা এত উন্নত হইতাম না। প্রচুর পরিমাণে এই অভিজ্ঞ লোকগুলোকে
নিয়ে যদি আমরা ওয়ার্কশপ করি, সেই ওয়ার্কশপে প্রয়োজনে আমরা দেশি বিদেশি এক্সপার্ট রাখবো, সেই এক্সপার্ট এখানে দেখবে এবং একদিন ব্যাপী ওয়ার্কশপ ভিত্তিতে আমরা প্র্যাকটিক্যাল কি কোন জায়গা থেকে আমরা কোন প্রকল্পে কোন জাতীয় প্রজেক্ট থেকে আমরা কি পরিমাণ বৃদ্ধি সত্যিকারে পাচ্ছি এটি নিয়ে আলোচনা করি। আসুন আলোচনান্তে আমরা সর্বশেষ যে আলোচনার যে ফলাফল, সঠিক অ্যাচিভমেন্ট নির্ণয় করা, আহরণ করা, এই অ্যাচিভমেন্ট নির্ণয় এবং আহরণ যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তবেই আমরা প্রকল্প করলে সেই প্রকল্প সাকসেসফুল হবে এবং বাংলাদেশ আমার নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটবে। এই আশা প্রত্যাশায় আপনাদের সবাইকে আমার এই কথা শোনার জন্য আমি গর্বিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আলোচনার জন্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবসায়ী সংগঠক, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব NKA Mubin FCA, আপনাকে। Ladies and gentlemen, with encouraging economic progress outpacing all previous track records, Bangladesh steps into 8.15% GDP growth trajectory. The incremental growth of GDP contributes to increase the per capita income to $1910 and transforming the economic base of the country. Bangladesh recorded the highest economic growth among 26 countries in the last 10 years. Our economy has been progressing over 6% plus growth more than a decade, backed by double-digit manufacturing growth, and massive manufacturing growth requires uninterrupted and affordable energy, and our industrial growth is largely dependent on local natural gas. The economic growth momentum accelerated the economic graduation journey of Bangladesh to be a developing economy by 2024 and a developed economy by 2041. TCCI, as the largest voice of our private sector, has been promoting the private industrial investment, trade expansions, friendly tax regime, and private sector friendly business environment at home and global atmosphere, as well as contributing to national economic agenda since inception over last 6 decades. Power generation, transport, industry, commercial activities, domestic utility largely depends on primary energy. Bangladesh mostly uses non-renewable energy like gas, coal, and oil across industries, from power generation to transport sector, whereas renewable energy, solar, hydro, and wind energy uses is very insignificant. Our electricity production capacity reached 23,436 megawatt, and almost 90% electricity is produced using fossil fuel. Due to large use of natural gas reserve is sharply declining against incremental demand. Daily supply reaches 2,850 mmCFD against estimated demand of 3,850 mmCFD. Government plans to meet need of 1,000 mmCFD gas, importing expensive LNG to the small extent. And this import adds also fossil fuel increment to the energy sector, and most environmentally unfriendly coal-based power plants are work in progress. Ladies and gentlemen, we have no other choice than increment use of fossil fuel due to rapid increase of industrial growth, as industrial activities across the country facilitates higher economic growth. Other country is concentrating and struggling for meeting competitive local and export-oriented market demands. Using low-cost energy, the environmental safety is a matter of least concern. It is widely believed that global economy is reliant on fossil fuel, and increase of greenhouse gas emission is creating drastic changes to
to our climate system with visible impact on all continents. Ladies and gentlemen, SDG 2030 brought an environmental friendly, inclusive and equal development agenda for the world. SDG 7 targets universal and affordable access to electricity through investment in clean and renewable energy uses, as 25% people still lacks access to electricity globally. For clean, affordable, reliable, sustainable and modern energy for all, Goal 7 was fixed, but it goes against the current fossil fuel intensive energy culture of Bangladesh. We need to develop a strategy to slash the gradual dependence on fossil fuel in large industries, and innovative solution is needed to check and balance between renewable and non-renewable energy sources to keep both industrial and environmental effects minimum. I would like to put forward some recommendations for humble considerations of the government for renewable energy culture development in Bangladesh. Number 1, conduct industry impact analysis to assess whether renewable energy can be fit in all industries with optimal industrial productivity and profitability. Number 2, despite the existence of a national energy policy, initiatives such as renewable energy development, rational and efficient energy use, clean energy development mechanism, international and private sector collaborations for resource efficient, cleaner productions across the industry need to be ensured. Number 3, low-cost investment in renewable energy will improve energy security, reduce fossil fuel import dependence, and lessen environment pollutions and burden of fossil fuel subsidies. Number 5, low-cost green fund for diverse industries need to be encouraged, cost with larger tenure and flexible terms and conditions. Number 6, investments in public transport and solid waste management have positive effect on greenhouse gas emission. Government may enforce standards for energy efficiency designs, the use of renewable energy sources and energy efficient equipment. In the long term, creating an enabling environment to promote local green investment and procurement can help reduce greenhouse gas emissions and environment protections. Number 7, national budget and perspective plan with the shared efforts from all stakeholders are required for national consensus to address this national issue. Ladies and gentlemen, I will not prolong my speech. Bangladesh emerges as a strategic location to attract large-scale investment in many manufacturing industries. I hope today's discussions will bring new insights and chart agenda on sustainable energy security in the corona-induced changing global atmosphere for balanced and sustainable socioeconomic revival. Before concluding, I'd like to thank again the organizer for such a timely event. Thank you. Allah Hafiz. ধন্যবাদ জনাব এনকে মুবিন আপনাকে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ চেয়ারম্যান বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড মেজর জেনারেল রিটায়ার্ড মোইনুদ্দিন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। Sustainable energy for climate actions Bangladesh perspective during COVID-19 pandemics কনফারেন্সের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামান, প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি এবং গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 20th ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স এবং গ্রিন এক্সপো 2020 আয়োজন করায় অভিনন্দন জানাচ্ছি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালে রচিত আমাদের মহান সংবিধানের 16তম অনুচ্ছেদে নগর এবং গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার উদ্দেশ্যে বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য অঙ্গীকার করা হয়েছে। 1975 সালের 11 জুলাই বঙ্গবন্ধু প্রকৌশলীদের উদ্দেশ্যে গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেছিলেন, বিদ্যুৎ ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু দেশের জনসংখ্যা শতকরা 15% লোক যেই শহরের অধিবাসী সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকিলেও শতকরা 85 জনের বাসস্থান গ্রামে বিদ্যুৎ নাই। গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করিতে হইবে। সাংবিধানিক বাধ্যবাধকতা, জাতির পিতার সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্বলিত নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নকে লক্ষ্য করে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠিত হয় এবং এই উদ্দেশ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরবি প্রতিষ্ঠা লাভ করে। আমাদের মহান নেতা জাতির পিতার প্রতি রইল গভীর শ্রদ্ধা। 20,000 আশ্রয়ন প্রকল্প, 57টি ছিটমহলের 12,000 পরিবার এবং 8টি অর্থনৈতিক অঞ্চলে অল্প সময়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ে গ্রাম বাংলার এই বিশাল মানুষকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং গ্রামীণ জীবন মান উন্নত হয়েছে। এছাড়াও এই বিদ্যুতায়ন কার্যক্রম নারীর ক্ষমতায়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জিডিপি সমৃদ্ধকরণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ এখন পোশাক তৈরিতে এবং রপ্তানিতে, মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয়, চাল উৎপাদনে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে 7ম স্থানে রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের ফলে পোল্ট্রি এবং খামার ব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে, যা জনগণের পুষ্টি চাহিদা মিটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অর্থনীতির বিশাল অবদান রাখছে। শেখ হাসিনা সরকারের দেশপ্রেম, জনগণের প্রতি দায়বদ্ধতা, দৃঢ় ইচ্ছাশক্তি, দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং বাস্তব দৃষ্টিভঙ্গির কারণে এটা সম্ভব হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে বিস্তৃত হওয়ায় বিগত 26 মার্চ 2020 সাল হতে মানুষ প্রায় ঘরবন্দি অবস্থায় আছে। ফলে গ্রীষ্মের প্রখর তাপদাহ, কৃষি এবং সেচ কার্যক্রম, রমজান এবং করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি হয়ে পড়ে। আরবি লক্ষ্যে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নিয়েছে। সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল মূলতন্ত্রে উজ্জীবিত হয়ে পল্লী বিদ্যুতের উদ্ভাবনী উদ্যোগ দুর্যোগে আলোর গেরিলা গঠন করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে দ্রুততম সময়ে অচল বিদ্যুৎ সচল করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই বছরের 20 মে তারিখে ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আঘাত করে। এতে পল্লী অঞ্চলের প্রায় 1,60,00,000 মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এদের 90%কে প্রায় 24 ঘন্টার মধ্যেই পুনঃসংযোগ দেওয়া হয় এবং 3 দিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনর্গঠন করা সক্ষম হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং প্রসার, জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও দক্ষ ব্যবহারের মাধ্যমে জ্বালানির অপচয় রোধকল্পে 2012 সালে সরকার টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা গঠন করে এবং 2014 সাল হতে শ্রেডার কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন 630 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য বিদ্যুৎ রয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে 11টি সোলার পার্ক নির্মাণাধীন আছে, যার ক্ষমতা 640 মেগাওয়াট এবং 1800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও 19টি পরিকল্পনাধীন রয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1993 সালে ফরাসি সরকারের সহযোগিতায় সোলার হোম সিস্টেম প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে সর্বপ্রথম নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। এই প্রকল্পের আওতায় অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এগিয়ে আসে। এ পর্যন্ত ইটকল এবং আরবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক দেশে প্রায় 58 লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সংখ্যার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ। সোলার হোম সিস্টেম প্রোগ্রামের সাফল্যের অনুকরণে এবং সরকারি সৌর বিদ্যুতের সর্বোচ্চ সুবিধা আদায়ের লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়। আরবির নিজস্ব অর্থায়নে সদর দপ্তরের ছাদে 49 কিলোওয়াট পিক ক্ষমতা সম্পন্ন একটি সোলার রুফটপ প্ল্যান্ট 2010 সালে স্থাপন করা হয়, যা ওই সময়ে যে সরকারি স্থাপিত একক সোলারের মধ্যে সর্ববৃহৎ ছিল। এই প্ল্যান্ট হতে মাসে গড়ে প্রায় 2000 ইউনিটের অধিক বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বাংলাদেশ সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আর্থিক সহযোগিতায় বিভিন্ন জেলায় 15টি উপজেলা কমপ্লেক্স ভবনে প্রতিটিতে
30 কিলোওয়াট পিক ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং এই প্ল্যান্ট হতে প্রতি মাসে প্রায় 16,000 ইউনিটের অধিক বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। নিজস্ব অর্থায়নে 80টি সমিতির সদর দপ্তর ভবনে প্রতিনিধি 10 থেকে 30 কিলোওয়াট পিক ক্ষমতার রুফটপ অন গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকের জন্য আরবি কর্তৃক 4000 সোলার স্ট্রিট লাইট এবং সোলার ন্যানো গ্রিড স্থাপন করা হয়েছে। সারা দেশে বর্তমান সময়ে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা, ভ্যান গাড়ি চালু আছে। এই সকল যানবাহন চার্জিং এর জন্য প্রতিদিন গ্রিড হতে অধিক হারে বিদ্যুতের ব্যবহার হচ্ছে এবং অবৈধ ব্যবহারও রয়েছে। অবৈধ ব্যবহার এবং অপচয় রোধকল্পে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে ইজি বাইক চার্জিং এর জন্য সারা দেশে 20টি সোলার চার্জিং স্টেশন ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, যার মোট ক্ষমতা 414 কিলোওয়াট পিক। বিদ্যুৎ গ্রাহকগণকে সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহী করার জন্য সরকার নেট মিটারিং কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের আওতায় একজন বিদ্যুৎ গ্রাহক তার স্থাপিত সোলার প্ল্যান্ট হতে উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে রপ্তানি করতে পারবেন এবং এই বিদ্যুতের মূল্য পাবেন। এ পর্যন্ত মোট 900টি নেট মিটারিং সিস্টেম স্থাপন করা হয়েছে, যার ক্ষমতা 14 মেগাওয়াট পিক। বর্তমান কোভিড-19 পরিস্থিতির কারণে বাংলাদেশের টেকসই জ্বালানি এবং পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় প্রকল্পসমূহের গতি কিছুটা মন্থর হলেও সরকারের সময়োপযোগী পরিকল্পনা এবং নির্দেশনার কারণে তা অব্যাহত আছে। এই পরিস্থিতিতেও আরবি আওতাধীন সমিতি সমূহে দুর্যোগে আলোর গেরিলা দল গঠনপূর্বক গ্রাহকদের সেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মেজর জেনারেল রিটায়ার্ড মইনুদ্দিন, আপনাকে আপনার বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি, গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক, প্রাক্তন পরিচালক এবং গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে.এম. সাইফুল মজিদ স্যার। এখানে উপস্থিত সুধীবৃন্দ, ডিস্টিংগুইশড গেস্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো এখানে যে আজকে যে অধিবেশনটা হচ্ছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটার সাথে আমরা সবাই সম্পৃক্ত আর কি। এবং বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আর কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের টিকে থাকার জন্য পৃথিবীর অস্তিত্বের সাথে জড়িত একটা বিষয়। এবং এখানে যেটা আছে যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অ্যাকশন এবং রিনিউয়েবল এনার্জি, এগুলো খুব অঙ্গাঙ্গি ওতপ্রোতভাবে জড়িত আর কি। আমাদের পৃথিবীর যে গ্রিন হাউস এমিশন হচ্ছে, তার কিন্তু মোর দেন 60% আসে আপনার আমরা যে জ্বালানিগুলো ইউজ করছি, যেগুলো নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, সেটা কিন্তু এই গ্রিন হাউস এমিশনস কে করছে এবং পৃথিবীকে অত্যন্ত সংকটাপন্ন করে ফেলছে আর কি। তো এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো নিয়ে অনেক কথা বলা যায়। আপনারা এই দুদিন ধরে অনেক কিছু শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ মতামত পেয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন, এবং কিভাবে আমাদের গ্রিন ইকোনমি তৈরি করতে হবে, কিভাবে আমাদের লো কার্বন ইকোনমি তৈরি করতে হবে, সেটা নিয়ে এখানে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত এবং অন্যান্য যেটা স্ট্র্যাটেজি বা কৌশল বা নির্দেশনা আমরা পেয়েছি আর কি। এখানে যেটা আছে যে এই কনফারেন্সটি কিন্তু এটা একটা বিশাল একটা, ইট ইজ এ লিডিং প্ল্যাটফর্ম আর কি। ইট ইজ এ লিডিং প্ল্যাটফর্ম ফর দ্য একাডেমিক্স, ফর দ্য রিসার্চার্স, ফর দ্য policy planners, policy makers of the country, যেখানে আমরা একসাথে এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে ইস্যু, যেটা বার্নিং ইস্যু আর কি, এই বার্নিং ইস্যু নিয়ে আমাদের অনেক জানতে হবে, অনেক গবেষণা করতে হবে। এবং আমরা যে পৃথিবীব্যাপী যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটাকে মোকাবেলা করতে গেলে আমাদের অগ্রসর হতে হবে। এবং এখানে যেটা আছে যে আমি আগে বলেছি যে আমাদের দেশটিকে লো কার্বন ইকোনমি, একটা গ্রিন ইকোনমিতে রূপান্তরিত করা দরকার। এই যে ট্রানজিশনটা ফ্রম যে বর্তমান যে ইকোনমি আছে, সেটাকে যদি আমরা গ্রিন ইকোনমি বা লো কার্বন ইকোনমিতে ট্রানজিশন করতে চাই, তাহলে কিন্তু আমাদের যেগুলো করা প্রয়োজন, সেটা নিয়ে এই কনফারেন্সটি বিভিন্ন রকম সেশনে, অধিবেশনে এই ইস্যুগুলো কিন্তু আসছে
তথ্য দিচ্ছি, এটা হচ্ছে যে 2019 সালে রিনিউয়েবল এনার্জি কনজাম্পশন অফ দ্য টোটাল এনার্জি কনজাম্পশন ইন দ্য কান্ট্রি সেটা হচ্ছে 3.25, আর আমাদের লক্ষ্য ছিল এটা 2020 সালের মধ্যে 10% যাওয়া, সেটা হয়তো আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি, এবং এটাকে 2025 সালে আমাদের 15% যাওয়ার একটা লক্ষ্য রয়ে গেছে। এবং এই দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের আবার নতুন করে কিন্তু এই স্ট্র্যাটেজি গুলোকে, এই কৌশলগুলোকে, এই ইনিশিয়েটিভ গুলোকে আবার নতুন করে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে, করে এগুলোকে অ্যাডাপ্টেশন, অ্যাডজাস্টমেন্ট, এবং আমরা বিদেশ থেকে বেঞ্চমার্ক বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেখান থেকে আমাদের কি শিখতে পারি, দেশেও আছে, সেগুলোকে প্রপারলি স্টাডি করে এবং সেগুলোকে আমরা সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এই স্ট্র্যাটেজিটা, উন্নয়ন স্ট্র্যাটেজি গুলো স্পেশালি ফর রিনিউয়েবল এনার্জি আর কি, সেটাকে আমাদের ডেভেলপ করতে হবে আর কি। সবাইকে শুভকামনা করে আমরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমরা সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে I wish all of us safe, healthy life in the years to come, this year also in the years to come, এবং আমাদের দেশের, আমাদের এই খুব প্রিয় দেশটির উত্তরোত্তর আরো অনেক সমৃদ্ধ হোক। আমরা ভবিষ্যতে অনেক কিছু অর্জন করব, আরো বেশি কিছু অর্জন করব, এবং আমরা অনেক, যেটা মিডল ইনকাম কান্ট্রিজে পৌঁছে গেছি, এটাকে আমরা আরো উন্নত ধাপে আমরা আশা করছি। ধন্যবাদ সাইফুল মজিদ স্যার, আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মিস্টার নাহিম রাজ্জাক এমপি, কান্ট্রি হেড, ক্লাইমেট পার্লামেন্ট, আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাহিম রাজ্জাক এমপি, কনভিনার ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের পক্ষ থেকে 20th রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো 2020 সমাপনী অনুষ্ঠান এবং সকল আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড গ্রিন টেক ফাউন্ডেশনের সকল আয়োজক বিন্দুদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। পাশাপাশি আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আখতারুজ্জামান, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সফল প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি সহ সকল অংশগ্রহণকারী ব্যক্তিবর্গকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রেডার সকল কর্মকর্তাকে, যাদের সাপোর্টে এই আয়োজনটা হয়েছে। এই কনফারেন্সের মূল বিষয়বস্তু হচ্ছে সাস্টেইনেবল এনার্জি ইন দ্য টাইম অফ কোভিড-19। তো স্বাভাবিকভাবে আমরা সকলে উপলব্ধি করি কোভিড-19 একটি বিশ্ব মহামারী। এই মহামারীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করছি, কিন্তু তারপরেও বলতে হয় যে SDG 7-এর যে লক্ষ্যমাত্রা, ক্লিন এবং অ্যাফোর্ডেবল এনার্জি, সেই লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করেই আমাদের এই আয়োজন। এই 2 দিন ব্যাপী আয়োজনে আমরা অনেক আলোচনা নিঃসন্দেহে শুনেছি। পাশাপাশি বলতে চাই যে 2012-তে সেটা 1 যখন প্রণয়ন হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি জনসভা এবং একটি জাতির উদ্দেশ্যে উনি বলেছিলেন যে 2020-এর মধ্যে 10% of the energy mix should be from renewable energy. Unfortunately, right now আমরা 2.8% of the energy mix is driven from renewable energy, এবং বাকি খাতে রয়েছে HFO থেকে শুরু করে গ্যাস এবং অন্যান্য যাবতীয় জিনিস। আমাদের এই ট্রান্সফরমেশন এবং দ্য রোড টু গ্রিন এনার্জির জায়গায় আমাদের বিশেষ করে পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে বলে আমি মনে করি। যে গ্যাস একটি প্রাকৃতিক আমাদের গ্যাস, এই রিসোর্সটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের নির্ভরশীলতা বাড়াতে হবে রিনিউয়েবল এনার্জি। এই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা কিন্তু অ্যাফোর্ডেবল এবং চিপ এনার্জি আমরা বাংলাদেশের সকল জনগণের কাছে নিয়ে আসতে পারি। বিশেষ করে 94% অফ দ্য পপুলেশন যখন এনার্জিটা পাচ্ছে অথবা ইলেকট্রিসিটি পাচ্ছে, এই সময়তে আমাদের এই ট্রান্সফরমেশনটা বেশি দরকার। এবং এই মধ্যমেয়াদী এবং লং টার্ম যে প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংগুলো আমাদের বাস্তবায়ন করাটা বিশেষ করে দরকার। যদিও আমরা অনেকটুকু সফলতা অর্জন করেছি, বিশ্বের কাছে এখন 5.8 মিলিয়ন হাউসহোল্ড সোলার অ্যাপ্লিকেশনে আমরা যে সফলতা অর্জন করেছি, সেই জন্য আমরা অনেকটুকু স্বীকৃতি পেয়েছি। এবং পাশাপাশি আমরা আমাদের নিজস্ব এনার্জি মিক্সের বাইরেও আমরা অলমোস্ট 5.2% অফ দ্য এনার্জি আমরা ইম্পোর্ট করতে সক্ষম হয়েছি।
ক্রস বর্ডার ট্রান্সমিশন আমরা সংযোগ করতে সক্ষম হয়েছি। আমাদের অনেক উদ্ভাবনা রয়েছে, আমাদের অনেক উদ্দীপনা রয়েছে, কিন্তু এখন আমাদের নেক্সট স্টেপ ফরওয়ার্ডটা নেওয়াটা খুব দরকার, বিশেষ করে আঞ্চলিক অর্থাৎ এই সাবকন্টিনেন্টের সাথে সংযোগ ঘটানোর জন্য, যেখানে রিনিউয়েবল এনার্জির অ্যাবান্ডেন্স অফ অপরচুনিটি রয়েছে। বিশেষ করে নেপালের সাথে 20,000 মেগাওয়াটের যেই সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, আগামী ভবিষ্যতে ভুটানে 40,000 মেগাওয়াটের রিনিউয়েবল এনার্জির পসিবিলিটি রয়েছে। সেখানে আমি অবগত রয়েছি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নেপালের সাথে 4-5টা প্রজেক্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা করছে, যেখানে বিশ্বে আমরা নজির দেখেছি ইউরোপ থেকে শুরু করে ইউরোপের সাথে চায়নার সংযোগ, ইউরোপের থেকে রাশিয়ার সংযোগ, অথবা সাব সাহারা যেই কান্ট্রিজগুলো রয়েছে তাদের মধ্যে সংযোগ রয়েছে, আফ্রিকান কন্টিনেন্টের সাথে ইউরোপের সাথে সংযোগ রয়েছে, গালফে আমরা দেখেছি যে তাদের মধ্যে ক্রস বর্ডার ট্রেডিংটা হচ্ছে। সেই জায়গাতে আমাদের একটু বিশেষ ভূমিকা রাখা প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই জায়গায় যদি আমরা হস্তক্ষেপ করি এবং দ্রুত আমরা ইমপ্লিমেন্টেশনটা করি, সেখানে আমরা অনেকটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবো। পাশাপাশি রিনিউয়েবল এনার্জি যদি প্রমোট করতে হয়, আমাদের লোকাল ইনস্টলেশন এবং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এখানে আমাদের অনেক উদ্যোক্তা রয়েছে, সেখানে সাপ্লিমেন্টারি ডিউটি ট্যাক্স 0 করা হয়েছে অন মেশিনারি ইম্পোর্টস, কিন্তু এখানে যথাযথ প্রমোশন নাই এবং সাপোর্ট স্ট্রাকচার আমরা পাই না, সেই জন্য আমরা অনেকটুকু সমস্যা দেখতে পারি। এই লোকাল হোমগ্রোন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকেও কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে। সেখানে আমাদের অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে, স্পেশালি সোলার হোম সিস্টেমসে নিশ্চয়ই আমরা এখানে ইনস্টলেশন করছি, কিন্তু অ্যাডুকুয়েট এবং কমপ্লায়েন্স এবং পূর্ণাঙ্গ আকারে করছি না, শুধু অ্যাসেম্বল করছি। সেই জায়গায় আমাদের আগামী ভবিষ্যতে টেকনোলজি ট্রান্সফারের জায়গায় আমাদের মনোযোগ দিতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়ু না করে সকলের যেই মতামত, সেই মতামত এর ভিত্তিতে আগামী ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করা এবং সাস্টেইনেবল গ্রোথের জন্য সাস্টেইনেবল এনার্জি দরকার, সেই আশা ব্যক্ত করছি। এবং বিশেষ করে বাংলাদেশ যেহেতু একটি ক্লাইমেট ডিজাস্টার প্রোন এলাকার মধ্যে রয়েছে, কয়েকদিন আগে আমফানের মতো একটি বড় সাইক্লোন আমাদের মধ্যে দিয়ে অতিক্রম করেছে, কিন্তু আমরা যেহেতু যথার্থভাবে এটাকে এক্সপার্টিস গ্রহণ অথবা সক্ষমতা আনতে পেরেছিলাম, সেই জন্য আমরা কিন্তু মোকাবেলা করতে পারছি। সেই জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার শততম জন্মবার্ষিকীতে তার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা সকলে মিলে কাজ করব, এই আশা ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই আয়োজনের সফলতা আগামী ভবিষ্যতে থাকবে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাহিম রাজ্জাক এমপি, আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির আলোচনা শুনবো। আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এমপি কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Chairman Professor Dr. Akhtaruzzaman, Vice Chancellor, University of Dhaka. Special guest Mr. Naim Razzaq MP, Country Head Climate Parliament. Special guest Dr. A.K.M. Saiful Mujib, Chairman Grameen Bank, Vice Chairman Green Tech Foundation Bangladesh. Distinguished guest, I welcome all in this virtual conference. We're experiencing a pandemic that has affected the whole world with the spread of novel coronavirus, COVID-19. The pandemic has paralyzed the world economy. Bangladesh has been also suffering a lot by this pandemic. The crisis has also immediate implications for the entire renewable sector. Project developers have faced shortage of expatriate manpower and supply chain disruptions. For example, solar PV projects stalled amid factories closures in China, which accounted for 70% of global module supply as of early 2020. At the moment, we have 631 megawatt of electricity from different types of renewable sources, of which 397 megawatt is from solar, 2.9 megawatt from wind, and 230 megawatt from hydro. Solar power plant projects having a cumulative capacity of nearly 1,000 megawatt are in different stages of implementations. Ground-mounted solar power plants need huge area of land.
3 to 3.5 acres every megawatt of solar electricity. As an agro-based economy, Bangladesh has limited scope for any more ground-mounted solar power plants. So the government is trying to make use of other means like rooftop solar power plants and floating solar power plants. In 2018, the Power Division approved net metering guidelines and took initiatives for installing rooftop solar power plants. The government is exploring potentials of other renewable sources like wind and waste. At present, initiatives are being taken for implementing waste-to-energy power plants and wind power plants. However, under the leadership of Honorable Prime Minister Sheikh Hasina, we are successfully tackling the coronavirus and hope that Bangladesh development and progress will continue, overcoming all obstacles over time. Thank you all for patient hearing. Joy Bangla, Joy Bangabandhu. ধন্যবাদ জনাব নসরুল হামিদ এমপি, আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই দুদিন ব্যাপী যে সম্মেলন হলো, যে সম্মেলনটি আমরা উদ্বোধনী দিন বলেছিলাম যে আমাদের এই সম্মেলনটি মুজিব বর্ষকে উৎসর্গিত এবং আমাদের এই সম্মেলনের এবছরের প্রতিপাদ্য সাস্টেনেবল এনার্জি ফর ক্লাইমেট অ্যাকশনস বাংলাদেশ পার্সপেক্টিভ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এই বিষয়ে এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যারকে আজকের এই সমাপনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সুধীজন, বিদগ্ধজন এবং বিশেষজ্ঞগণ, আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমরা এই জাতীয় যে এনার্জি বিষয়ক যে কনফারেন্স গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট তাদের যৌথ ব্যবস্থা অনুষ্ঠিত হলো, সেটির সমাপনী পর্বে আমরা এখানে আপনারা আছেন। তো আপনাদের যারা আলোচনা করেছেন, আজকের অতিথি হিসাবে আছেন, তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ দেই। আমি জেনেছি যে আজকের অতিথি হিসাবে এখানে আছেন আমাদের জনাব নসরুল হামিদ বিপু, যিনি বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের নাইম রাজ্জাক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর অধ্যাপক এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান জনাব সাইফুল মজিদ। আন্তরিকভাবে ধন্যবাদ দেই এই সমাপনী পর্বে যোগদান করে আমাদের এই প্রয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট এবং গ্রিন টেক ফাউন্ডেশনের যৌথ যে প্রয়াস, যেখানে নবায়নযোগ্য শক্তি, কোভিড-19 প্যান্ডেমিক পরিস্থিতি এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন, তার ভিতরে সমন্বয় করে এই দুদিন ব্যাপী যে জাতীয় কনফারেন্সটি অনুষ্ঠিত হলো, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই যে এখানে যোগদান করে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সমৃদ্ধ করেছেন এই কথাগুলো বলে। আর যারা বিভিন্ন প্যানেলে অংশগ্রহণ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কেননা আপনাদের মূলত এই বিশেষজ্ঞ পর্যায়ের যে মতামত, বক্তব্য, সেগুলোই আমাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে এবং এসডিজির যে 7ম লক্ষ্যমাত্রা সেটি অর্জনের ক্ষেত্রে কর্মকৌশল এবং যে ব্যবস্থাপনা প্রয়োজন হবে সেটির প্রতি আপনারা যে নির্দেশনা দিয়েছেন, যে রিকমেন্ডেশন, যে সুপারিশমালা প্রণয়ন করেছেন, সেগুলোই মূলত সরকার এবং সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি পর্যায়ে যারা নীতি নির্ধারণীতে আছেন তাদেরকে অনুরোধ করব সে আলোকে যথাযথ ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করার জন্য। কেননা এই 2030-র মধ্যে আমরা আমাদের অবশ্যই এসডিজির 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি টার্গেট সেটি কিন্তু আমাদের অর্জন করতে হবে। তো সে কারণে আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে সুপারিশগুলো দিয়েছেন সেই সুপারিশের আলোকেই সামনের দিনগুলোতেও হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি শক্তি ইনস্টিটিউট এই ধরনের আরো উদ্যোগ গ্রহণ করবেন, যার মাধ্যমে এই অন্ততপক্ষে 7ম লক্ষ্যমাত্রাটি, যেটিকে মাথায় রেখে এই ধরনের আয়োজন হয়ে থাকে, সেটি অর্জনে আমরা সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
রাখতে পারি। এই কথাগুলো বলে আপনাদের সকলকে, বিশেষ করে শক্তি ইনস্টিটিউটের ডক্টর সাইফুল হক এবং গ্রিন টেক বাংলাদেশের জনাব লুৎফুর রহমান, আপনাদের এবং আপনাদের টিমের সাথে যারা জড়িত আছেন তাদের সংশ্লিষ্টর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই জাতীয় কনফারেন্স অন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সেইটার সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার, আপনাকে আজকের এই সমাপনী অধিবেশনে বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দুদিন ব্যাপী যে অনুষ্ঠান মালাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি এই অনুষ্ঠান বা এই বিষয়গুলো নিয়ে আমরা বেশ কয়েকটি প্যানেল ডিসকাশন আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি যে এই প্যানেল ডিসকাশন গুলোর যে আলোচনা এবং পরামর্শগুলো এসছে, যে বিষয়গুলো এখানে প্রতিপাদ্য হয়েছে, সেগুলোকে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহারের জন্য এই বিষয়গুলোকে আমাদের বর্তমান সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা অবশ্যই কনসিডারেশনে নিয়ে আসবেন। আমরা আমাদের কনফারেন্সের একদম শেষ পর্যায়ে আমি গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত যারা পার্টিসিপেন্ট ছিলেন দেশে এবং দেশের বাইরে, অনলাইনের মাধ্যমে, ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে যারা আমাদের সাথে সংযোগ ছিলেন, তাদেরকে তাদের এই সময় এবং তাদের এই উপস্থিতির কারণে আমাদের এই সম্মেলনটি সার্থক হয়েছে এবং তাদেরকে আমি আমাদের অন্তঃস্থল থেকে, বিশেষ করে গ্রিন টেক ফাউন্ডেশন এবং ইসরো এনার্জির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই প্যানেল ডিসকাশন এবং বিভিন্ন পর্যায়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যাদের মূল্যবান সময় এবং মূল্যবান জ্ঞান আমাদের সাথে শেয়ার করে এই সম্মেলনটিকে অর্থবহ এবং সফল করেছেন। আমি আশা করছি এই সম্মেলনটি বিশ্ব মানবতা সেবায় অবদান রাখবে। গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘস্থায়ীভাবে মানুষের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য সীমা, অর্থনীতি, জলবায়ু এবং গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি সহ ইউনাইটেড নেশন জাতিসংঘের নির্ধারিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে গত কয়েক বছর ধরেই। আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি আপনারা সবাই গ্রিন টেক ফাউন্ডেশনকে উন্মুক্ত এবং উদারভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে করে আমাদের সকলের জন্য এই প্রতিষ্ঠানটিকে আরো শক্তিশালী এবং গতি নিয়ে কাজ করার সুযোগ পায়। 2021 সালে 21তম সম্মেলনটি যেন আরো অনেক বড় মাপের হয় এবং আরো ব্যাপকতর ভাবে সফলতা নিয়ে আসতে পারে, সেই জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়ার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো আমাদের এই দুদিন ব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।